আবু সাইদকে যখন নির্মমভাবে গুলি করে হত্যা করলো শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী, তো এটা সারা দেশকে প্রবল আলোড়িত করলো। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের তো প্রায় 450-র মতো ছাত্র মারা গেছে। তো এই যে অস্ত্র উদ্ধারের নাটক করা হলো, সেদিন আমি অফিস থেকে বুঝলাম যে পরিস্থিতি খারাপের দিকে, তখন বেরিয়ে গেছিলাম। এর মধ্যে 16ই জুলাইয়ের ঘটনাটা বললামই আপনাদেরকে। নিষ্পাপ কিশোর হত্যার এক উৎসবও মেতেছিল শেখ হাসিনা, ওই হসপিটালে যাওয়ার চেষ্টা করছে। তো এমন সময় দেখছি পুলিশ নির্বিচারে গুলি করছে, পিস্তল, রিভলভার, রামদা, হকি স্টিক, নানা ধরনের লেথাল আর্মস নিয়ে যুবলীগ মিছিল করছে। 3 দিনের রিমান্ড দিয়ে নিয়ে গেল হাজতে, ডিবির হাজতে। জিজ্ঞাসাবাদ করে, হুমকি দেয়। তারপর দেখি যে একবার গুন্ডা টাইপের লোকজন বসিয়ে রাখে পাশে, দেখে পুলিশ অফিসার বা মনে হয় না। আর রেডিওতে আছে সবার কাছে, রেডিওতে শুনছি যে সেনাবাহিনীর প্রধান বক্তব্য রাখবেন কিছুক্ষণ পরে। তখন আমরা বুঝলাম যে গেম ইজ ওভার, হাসিনা। তখন আমরা জেলে 5 তারিখে তো আমরা জেলে, আমরা তো 6 তারিখে ছাড়া পেয়েছি। যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে প্রত্যেকেরই উল্লেখযোগ্য ভূমিকা আছে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা ক্রমান্বয়ে তাদের তীব্রতা যখন বাড়ছে, তখন তাদের কর্মসূচির প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পূর্ণ সংহতি জ্ঞাপন করছিল ছাত্রদের এই আন্দোলন। এবং বিএনপির যারা ছাত্র সংগঠন, তারাও সংহতি জানিয়ে কর্মসূচি পালন করছে। আর আমাদেরও অন্যান্য নেতাকর্মীরা এই ছাত্রদেরকে তাদের প্রোটেকশান এবং নিজেদের পক্ষ ফুটে নেওয়ার জন্য, তারা যাতে, যেমন পুলিশের টিয়ার গ্যাস, পুলিশের গুলি খেয়ে আহত হচ্ছে, নানাভাবে আওয়ামী যুবলীগ ছাত্রলীগের দ্বারা আক্রান্ত হচ্ছে, তখন সমাজের মধ্যে যারা বিএনপির সাপোর্টার বা আরও যারা গণতন্ত্রের পক্ষের যারা সাপোর্টার, তাদের বাসায়, তাদের গৃহে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে। এবং এই পরিবারের ছেলেমেয়েরা যারা ছাত্র ছিল তারাও নেমেছে, যারা কোনোদিন ছাত্র রাজনীতি করেইনি, তারাও নামছে। পরিস্থিতি যখন এইরকম, তখন একের পর এক তাদের যে কর্মসূচি আসলো। আজকে 16ই জুলাই যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে যখন নির্মমভাবে গুলি করে হত্যা করলো শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী, তো এটা সারা দেশকে প্রবল আলোড়িত করলো, বেদনায় মুহ্যমান হলো দেশের মানুষ। তখন এর পরিপ্রেক্ষিতে কমপ্লিট শাটডাউন, তারপরে আরও যে সমস্ত কর্মসূচি ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল, প্রত্যেকটিতে সংহতি জানিয়ে আমরা, আমাদের নেতাকর্মীরা, আমরা তাদেরকে সংহতি জানিয়েছি, তাদের কাছাকাছি পাশাপাশি থাকার চেষ্টা করেছি। বিভিন্ন জায়গায় আমাদের দলের নেতাকর্মীরা, অঙ্গসংঘ নেতাকর্মীরা, তারা তাদেরকে সংহতি শুধু জানায়নি, তাদের পাশাপাশি তারা মিছিল করে তাদের কাছাকাছি থেকেছে। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের তো প্রায় 450-র মতো ছাত্র মারা গেছে। তো এই যে সামগ্রিক যে আন্দোলনটা দানা বাঁধল ছাত্রদের নেতৃত্বে, এটা মূলত বিএনপির মতো একটি বৃহত্তম রাজনৈতিক দল এবং আরও অন্যান্য রাজনৈতিক দল, তারা গণতন্ত্রের প্রত্যাশায়, বাক স্বাধীনতার প্রত্যাশায়, নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার কায়েমের জন্য 17 বছর ধরে লড়াই করছে। যখন ছাত্ররা তাদের দাবি নিয়ে নেমে আসলো, এটাকে সংহতি জানিয়ে শুরু হলো। আপনারা জানেন যে ইতিমধ্যে এটা হলো, তার আগে 11ই জুলাই কি 12ই জুলাই আমার রুমে এসে রেড করলো। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ আসেনি, যেই বেরিয়ে গেলাম একটা নাটক করলো যে আমার এখান থেকে নাকি অস্ত্র উদ্ধার করেছে। আমার এখানে বই আর বিছানাপত্র ছাড়া আর কিছু নাই। একটা নাটক করে তারা ওটা দেখালো, হ্যাঁ, অস্ত্র পাওয়ার দৃশ্য দেখালো। সব বানোয়াট, এগুলো তো মানুষজন কখনো বিশ্বাসী এটা করবে না। এগুলো তারা করার চেষ্টা করছে, আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে। বিকজ আমি কথা বলছি, প্রতিদিন প্রেস ব্রিফিং করছি, প্রতিদিন আন্দোলনের সপক্ষে দলের যে সংহতি, যেটা বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান বারবার নির্দেশ দিচ্ছেন লন্ডন থেকে, যে তাদেরকে সংহতি জানান, তাদের প্রত্যেকটা কর্মসূচিকে বিএনপির পক্ষ থেকে সমর্থন দিন। তো এই কাজগুলো করছিলাম অফিস থেকে। যেদিন আমার অফিস রেড করা হলো এবং অস্ত্র উদ্ধারের নাটক করা হলো, সেদিন আমি অফিস থেকে বুঝলাম যে পরিস্থিতি খারাপের দিকে, তখন বেরিয়ে গেছিলাম। এর মধ্যে 16ই জুলাইয়ের ঘটনাটা বললামই আপনাদেরকে। কিন্তু এরপরে আন্দোলনটা তীব্র হওয়া শুরু হলো। তখন দলের পক্ষ থেকে কর্মসূচি নেওয়ার জন্য সেই সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির বর্তমান চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী, তিনি বললেন যে শুক্রবারের দিন একটি হবে, বিএনপির একটি সমাবেশ হবে 19শে জুলাই। তো এই 19শে জুলাই সমাবেশের এটা আগের দিন রাত্রে, সেদিন কিন্তু আপনাদের মনে আছে সকল অনলাইন শাটডাউন হয়ে গেল, টোটাল শাটডাউন। কোনো মোবাইল চলে না, কোনো অনলাইন চলে না, কিছু চলে না। তো কারোর সাথে যোগাযোগ করতে পারছি। তখন একটা বাটন টেলিফোন যোগাযোগ নিয়ে সেটা দিয়ে কথা বলার চেষ্টা করছি। বিশেষ করে উত্তরের আহ্বায়ক, দক্ষিণের আহ্বায়ক,
অঙ্গ সংগঠন নেতাকর্মী, মানে যারা লোক নিয়ে আনে আর কি, তাদেরকে যোগাযোগ করার চেষ্টা করছি, যারা জুম্মার নামাজের পরপরই যেন চলে আসে ইয়ে করছি। এর মধ্যে তো বিভিন্ন জায়গায় শুনছি যে গুলি হচ্ছে, এই ছাত্র মারা যাচ্ছে, এই ছাত্র এই হচ্ছে, এই মানে একটা মানে নিষ্পাপ কিশোর হত্যার এক উৎসবও মেতেছিল শেখ হাসিনা, মনে হয়েছে ওই কয়টা দিন আমার কাছে মনে হচ্ছিল। তো যাই হোক, এই কর্মসূচি যখন বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হলো, তখন আমি ইয়েতে ছিলাম, কি বলে যে যেখানে আন্ডারগ্রাউন্ড অবস্থায় ছিলাম, সেখান থেকে একটা মোটরসাইকেল জোগাড় করে আগের দিন আমি আসার চেষ্টা করলাম যে ফায়েজ নামে সম্ভবত রেসিডেন্সিয়াল ছাত্র, তাকে তার বডিটা আছে সিটি ইয়ের একটা হাসপাতাল আছে ইয়ের সামনে, ওটা হলো শঙ্করের আরেকটু ইয়ের দিকে, পিছনের দিকে, ওইখানে নিয়ে এসছে। তো আমি ওই না বার্ন না টোটাল ইয়ে, তো ওই ভিতর দিয়ে পাড়া মহল্লার ভিতর দিয়ে ওই হসপিটালে যাওয়ার চেষ্টা করছি। তো এমন সময় দেখছি পুলিশ মানে নির্বিচারে গুলি করছে, মানে ওই মহল্লার ভিতর থেকে বেরোনোর কোনো পথ পাচ্ছি। এই করতে করতে সন্ধ্যা হলো, রাত হলো, এর মধ্যে শুনলাম যে কমপ্লিট শাটডাউন, তারপরে কোনোভাবেই মোবাইল কাজ করছে না। এর মধ্যে তো আমি বললাম যে আপনার ইয়ে করলাম, একটা বাটন টেলিফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করছি। ওই মহল্লার ভিতরে এক পরিচিত বাসায়, আমার এক সহকর্মীর পরিচিত বাসায় মানে রাত্রি যাপনের সিদ্ধান্ত নিলাম। আর বাটন টেলিফোন থাকলে ওটাকে ট্র্যাক করে পুলিশ চলে আসতে পারে, আরেকজনকে দিয়ে ওটা সরিয়ে দিল। তো যাই হোক, ওই বাসায় আমাদেরকে শেল্টার দিল, আমাদের রাত্রে খাওয়ার ব্যবস্থা করলো, ঘুমানোর ব্যবস্থা করলো, করে আমরা ভোরবেলায় এখন মিটিংটাকে অর্গানাইজ করার জন্য আমি নেমে আসলাম। একটা মোটরসাইকেলে করে আমি চেষ্টা করছি ইয়েতে যাওয়ার জন্য, প্রেস ক্লাবে যাওয়ার জন্য। তো মাঝপথে ধানমন্ডির এক বাসায় গোসল টোসল করে মানিক পে এভিনিউ দিয়ে যেতেই দেখছি যে আড়ংটা যেখানে, সেখানে একেবারে পিস্তল, রিভলভার, রামদা, হকি স্টিক, নানা ধরনের লেথাল আর্মস নিয়ে যুবলীগ মিছিল করছে। তো যাই হোক, মানে প্রাণ হাতে নিয়ে এগিয়ে যেতে দেখি যে রাস্তার উপর একটা শোডাউন হচ্ছে, লেখা আছে মানে কি যেন একটা কালচারাল অনুষ্ঠানের মতো। তো আমার মনে হলো এটা কারা, এটা আওয়ামী লীগের কোনো সাংস্কৃতিক, পরে দেখি গণতন্ত্র মুক্তি পার্টি এগুলো লেখা, তাহলে তো মানে গণতন্ত্রের পক্ষেই হবে এরা। তো ওখানে গেলাম, নামলাম, দেখলাম যে হ্যাঁ সবাই, ওখানে অনেক মিডিয়া ছিল, ওখানে বক্তব্য রাখলাম, বক্তব্য রেখে আবার ওখান থেকে বেরিয়ে প্রেস ক্লাবের দিকে যেতে ধরলাম আর কি। তো কারণ বাজারে ওখানে দেখি আরেকটা ওইরকম আওয়ামী লীগের সশস্ত্র মিছিল যাচ্ছে। তো আমার মাথায় হেলমেট ছিল, ওই হেলমেট পরা থাকায় আমি বললাম যে চিনতে পারবে না, মানে মোটরসাইকেলটা যেন বন্ধ না হয়, যে চালাচ্ছে তাকে বললাম এক টান দিয়ে পার হয়ে চলে যাও একবারে প্রেস ক্লাবের গেটে। তো প্রেস ক্লাবের সামনে যেতেই চারিদিকে দেখি সব গেট বন্ধ। তো ছোট্ট একটি গেট, সেই গেটটা সামনে কয়েকজন পিয়ন প্রেস ক্লাবের আছে। আমি মাথার হেলমেটটা খুলে চেহারা দেখাতেই ও সালাম টালাম দিয়ে চট করে ছেড়ে দিল। তারপর তো ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি একটু পরিস্থিতি অন্যরকম, মানে সিভিল ড্রেসে গোয়েন্দা সংস্থার লোকরা ঘোরাফেরা করছে। যা কিছু সিনিয়র সাংবাদিক আমাকে একেবারে বাগানের ভিতরে, গার্ডেন যেটা প্রেস ক্লাবের, ওইখানে নিয়ে গেল, চা দিচ্ছিল। 5 মিনিটও হয়নি, আমার সময় দেখলাম একবারে সশস্ত্র অবস্থায় ড্রেস পরে, মানে একটা লেফট রাইট করতে করতে পুলিশ ঢুকে ওখান থেকে তুলে নিয়ে গেল আর কি। মানে আমিও তখন এসেছিলাম, তখন 12টা 12:30 বেজে গেছে আর কি, নামাজের আজান দিচ্ছে। তার আগে পল্টনে বোধহয় আমার সম্ভবত ভিপি নুটদের কোনো কর্মসূচি চলছিল, বর্তমান মন্ত্রী, হ্যাঁ ওই সে বা তারপরে ওদের যে জোটটা তারা, তো ওইখানে পুলিশ ইয়ে করলো আর কি, ক্র্যাকডাউন করলো, টিয়ার গ্যাস মেরে লাঠিচার্জ করে ওইটাকে মানে ভেঙে দিল। ওইটার কিছুক্ষণ পর দেখি ওই আমাকে নিয়ে গেল, এই 19 তারিখ থেকে নিয়ে যাওয়া, এরপরে তো রিমান্ড, এরপরে তো যাই হোক ওই দিন নিয়ে গেলাম। রাত্রেবেলায় দেখলাম অনেক রাতে 3টার সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসে ঢুকছে। তারপরে দেখছি সকালবেলায় জামাত ইসলামীর পারওয়ার সাহেব, ওনাদের যে সেক্রেটারি জেনারেল, সে এসে ঢুকছে। এরপরে আরও অনেক আমাদের যে বাবুল ভাই, আমাদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক, সে এইরকম আরও কয়েকজনকে দেখলাম। যাই হোক আমাদেরকে কোর্টে নিয়ে গেল, কোর্টে নিয়ে একদিনের রিমান্ড শেষে আবার আমাদেরকে ডিবির গারদে নিয়ে আসলো। তো ওখানে একদিন থাকার পর আবার কোর্টে নেওয়া হলো, কোর্ট থেকে আমাদের পাঠিয়ে দেওয়া। 7 দিন পরে আমাকে আবার কোর্টে হাজির করলো। ওখানে এসে দেখলাম যে নূর সহ আরও ওদেরকেও এর মধ্যে বাই দিস টাইম গ্রেপ্তার করে জেলে নিয়ে এসছে, ওরা সহ আমরা ইয়েতে কি বলে যে কোর্টে আমাদেরকে আরও 3 দিনের রিমান্ড দিয়ে, মানে 7 দিন কারাগারে থাকার পর আবার 3 দিনের রিমান্ড দিয়ে নিয়ে গেল ইয়েতে, হাজতে,
ডিবির হাজতে। ডিবির হাজতে কোনো জিজ্ঞাসাবাদ করে, হুমকি দেয়, হ্যাঁ। তারপর দেখি যে একবার গুন্ডা টাইপের লোকজন বসিয়ে রাখে পাশে, দেখে পুলিশ অফিসার বা মনে হয় না। এমনি যে অফিসার সে ইন্টারোগেট করে, কিন্তু পাশে বসে থাকে গুন্ডা টাইপ। এর আগে তো আমি আরও 8 বার গেছি ইয়েতে, কারাগারে, এই হাসিনার আমলে, কিন্তু এইরকম পরিস্থিতি দেখিনি আর। তো যাই হোক, জিজ্ঞেস করতো যে এরকম এই যে ছাত্ররা এগুলো করছে, জ্বালাও পোড়াও করছে, তারপরে মেট্রো রেল জ্বালিয়েছে, এখানে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি বলেছেন, আপনি টাকা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি এইসব। তো যাই হোক, এই করে করে তো গেল। আমরা 1 তারিখে, আমরা 30 তারিখ থেকে মনে করছিলাম যে এক দফার আন্দোলন দেয় না কেন। এর মধ্যে ওই গারদেই টিভিতে দেখছি সলিমুল্লাহ খান সাহেব, ডক্টর সলিমুল্লাহ খান সাহেব, তিনি কোথাও একটা বক্তব্য রাখছেন যে এখন এক দফার আন্দোলন দেওয়া উচিত। ওনার বক্তব্যটা আমরা টিভিতে শুনলাম, আমরাও মনে করছি যে আন্দোলন যে পিকে উঠেছে এই মুহূর্তে এক দফার আন্দোলন। তারপরের দিনই আমরা দেখলাম যে ছাত্ররা এক দফার আন্দোলন দিয়ে, তো আমরা তো সব ইয়ে করলাম যে এবার আর টিকবে না। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে দেখলাম যে একটু নিচের দিকের যারা অফিসাররা এরা একটু ভালো আচরণ করে, চা খান, এইখানে সব বলে। তো যাই হোক, 3 তারিখ সকালে আমাদেরকে নিয়ে গেল আবার কোর্টে। কোর্ট থেকে সন্ধ্যার সময়, তখন একবার কারফিউ চলছে, চারিদিকে একটা কঠিন অবস্থা, নিয়ে গেল সন্ধ্যার সময় আমাদেরকে আবার কারাগারে নিয়ে গেল। তারপরে তো 4 তারিখে এর মধ্যে শুনলাম যে জেল ভেঙে সব চলে গেছে নরসিংদীতে। তারপরে ঘটনা শুনলাম সিরাজগঞ্জে। তো এই সমস্ত ঘটনা হতে মনে হলো যে আর হাসিনা আর থাকবে না, দৃঢ় বিশ্বাস হলো 4 তারিখে। 5 তারিখে সকালের দিকে 10টা হবে, 10টা সাড়ে 10টা একটা দেখি, ওই আমাদের ওই একজনের রুমে সেলের মধ্যে একটা টিভি আছে, ওখানে বিটিভি ধরে আর ঝাপসা ঝাপসা আসে, আর রেডিও তো আছে সবার কাছে। রেডিওতে শুনছি যে সেনাবাহিনীর প্রধান বক্তব্য রাখবেন কিছুক্ষণ পরে। তখন আমরা বুঝলাম যে গেম ইজ ওভার, হাসিনা না। তখন আমরা জেলে, 5 তারিখে তো আমরা জেলে, আমরা তো 6 তারিখে ছাড়া পেয়েছি। তারপরে তো মনে হলো যে গেম ওভার, আর হাসিনা নাই। এরপরে তো আমরা 1টা-1.5টার দিকে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য শুনলাম। তারপরে তো সব ঘটনা শুনলাম। এর মধ্যে গোটা জেলখানা হইচই, কারণ গোটা জেলে তো সব আন্দোলনের কর্মীরা মানে ঝাঁকে ঝাঁকে গ্রেপ্তার করে জেলখানায় ভরায়, যে প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুধু আনন্দের আওয়াজ, চিৎকার, হ্যাঁ, তারা সব ইয়ে করছে। তার পরের দিন 6 তারিখে সকালবেলা একটা গোলমাল হলো ভিতরে, মানে ওই সব থাকে না খারাপ বন্দি যারা আর কি, মাদক মামলায় সন্ত্রাসী, এরা জেল ভাঙার ইয়ে করছিল। তো আমরা সবাই আমাদের নেতাকর্মীদের বলে দিলাম, এবং যারা আন্দোলনরত যে খবরদার না, আমরা আইনসঙ্গতভাবে যখন জামিন দেবে তখন যাব, এখন হাসিনা নাই, কোনো চিন্তা করো না। তো সবাই ওরা যার যার বাড়ি, এর মধ্যে যে সুযোগ নাই আর কি। তো যাই হোক, ওইখানটায় আবার নিয়ন্ত্রণ করলো জেল কর্তৃপক্ষ। জেল কর্তৃপক্ষকে আমরা ফুল সাপোর্ট দিলাম। বিভিন্ন ওয়ার্ডের সামনে গিয়ে সমস্ত আন্দোলনরত নেতাকর্মী তো বেশি, বলে সব ভিতরে থাকবে, কেউ কোনো উচ্ছৃঙ্খলতা করবে না, কেউ কিছু করবে না, জেলের যে নিয়ম সেই মতো কাজ করতে হবে। এই বলে টলে আমরা 5 তারিখ সামান দিলাম, 6 তারিখ সকাল থেকে সামান দেওয়ার চেষ্টা করলাম। এর মধ্যে একটা সংঘাত হয়ে গেল, পরবর্তী আর্মি এসে সেটা অনেকটা ট্যাকেল করেছে। যাই হোক, আমরা দুপুরের মধ্যে থেকে সব ছাড়া পাওয়া শুরু হলো। আমরা সব জেলখানা থেকে সব ছাড়া পেলাম 3টা-4টার মধ্যে, মানে সবার আমাদের মুক্তি হলো একেবারে দীর্ঘদিন পরে। এই মুক্তি মানে 17 বছর পর মুক্তি মনে হলো। এরপরে জেলে গেছি, এর আগে জেলে গেছি, বেরিয়ে এসেছি, কিন্তু ওই দিন মনে হলো যে না, এবার সত্যিকারের মুক্তি। না, এটা দুর্ভাগ্যজনক। এটা কেন হবে, এককেন্দ্রিক কেন করতে যাবে? এখানে আন্দোলনরত গণতান্ত্রিক রাজনৈতিক দলের যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে প্রত্যেকেরই উল্লেখযোগ্য ভূমিকা আছে। আর বিএনপি তো বৃহৎ রাজনৈতিক দল এবং 17 বছর গণতন্ত্র উদ্ধারের জন্য কাজ করেছে। কোনো বিশেষ স্বার্থে বিএনপি আন্দোলন করেনি। বিএনপি আন্দোলন করছে বৃহত্তর স্বার্থে, গণমানুষের অধিকারের সাথে, একটা রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠার জন্য। এটার ব্যাপকতা, এর বহুমাত্রিকতা অনেক বেশি। সুতরাং বিএনপি, এবং তার ক্ষয়ক্ষতিও বেশি হয়েছে, শুধু জুলাই আন্দোলন নয়, তার আগে আমাদের নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, ক্রস ফায়ারে জীবন চলে গেছে। তো এটা তো গণতন্ত্রের জন্য, কোনো বিশেষ দলীয় স্বার্থে কি করেছে? বৃহত্তর গণতন্ত্রের জন্য, যে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হোক, অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হোক, এটাই তো ছিল বিএনপির স্লোগান। বিএনপি তো কোনো কোটারি আন্দোলন করেনি। বিএনপি করেছে একেবারে একটা রাষ্ট্রের জন্য যেটা কল্যাণকামী, অর্থাৎ নাগরিকদের অধিকার, গণতান্ত্রিক অধিকার, তার জন্য সংগ্রাম করেছে। এবং সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বিএনপির, জীবনহানি থেকে সব কিছু করার। তো আমরা এই কারণে জুলাইয়ের আন্দোলন এবং জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনার পরাজয়, এটা তো সবচেয়ে বেশি মানে উপভোগ করেছে বিএনপির নেতাকর্মীরা সারা দেশে। কারণ অনেক রক্তক্ষয় করে, অনেক জীবন উৎসর্গ করেছে বিএনপির নেতাকর্মীরা। আমি মনে করি সরকার সুচারুভাবে পরিচালিত হচ্ছে এবং একটি গণতান্ত্রিক সরকার।
জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার, তাকে তো জনগণের সেন্টিমেন্ট, তার সুখ দুঃখ আনন্দ বেদনাকে শেয়ার করেই তাকে তার কার্যক্রম করতে হয়, সেটাই করছে। এবং জনস্বার্থে যে কাজগুলো করেছেন সেগুলোই করা হচ্ছে। এই যে বাজেটে আপনার ধরেন হার্টের রিং, এত মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে বা সারা বাংলাদেশে কত টাকা চলে যায়। একটা শুধু উদাহরণ দেই, এই হার্টের রিং বসানো, রিংয়ের দাম প্রায় অর্ধেক করা হচ্ছে, চোখের লেন্স। হ্যাঁ, তো এগুলোই তো হচ্ছে জনহিতকর কাজ। আমি অন্যান্য ফার্মার্স কার্ড, কৃষি কার্ড বাদ দিলাম, এই যে পদক্ষেপগুলো, এটাই তো জনকল্যাণমুখী একটি সরকারের কাজ। সেই কাজটাই তারেক রহমানের নেতৃত্বে হচ্ছে।